ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই, একটা মৃত্যু সংবাদ। চরমুনাইর পীর সাহেব মারা গেছে, হেফাজতের আমির মারা গেছে, জমিয়তের যেই উবাদুল্লাহ ফারুক সেও মারা গেছে। কেন মারা গেছে বললাম, একটা কথা, আমার ভিডিওটা শুনেন। ভিডিওটা শুনলে বলবেন আমি সত্য বলছি কি না মিথ্যা বলছি। কথাটা শুনেন। সেভেন সিস্টার দখল করতে হাজার হাজার সেনা পাঠাচ্ছে চীন সরকার। দেখতে পাচ্ছেন সেনাবাহিনী কিন্তু একেবারে সীমান্তের কাছাকাছি আইসা পড়ছে। ভারত এখন উত্তাল, ভারত নিজে নিজেই ধ্বংস হয়ে যাবে, আমাদের কিছু করতে হবে না, ওরা নিজে নিজেই ধ্বংস হয়ে যাবে। ইভেন আজকে সামরিক বাহিনীর সাথে দফায় দফায় তাদের যুদ্ধ হইতেছে। তবে আরেকটু ভালো হইতো যদি আমরা এই আগুনে একটু ঘি ঢেলে দিতে পারতাম। ভারতের সেভেন সিস্টার এখন চায়নার কবজায়। ভারতের এখন কি দাদাগিরি একদম বন্ধ হয়ে গেছে। চায়নারা বলে আরো কিছু জায়গা দখল দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিতে আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অবশেষে বাংলাদেশের স্বপ্ন পূরণ হয়েছে। দোয়া করবেন সবাই বাংলাদেশের জন্য। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে ভারতের যে উস্কানি, ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আজিম তিনি আবারও সেনাবাহিনীতে চাকরি পেলেন। তাকে আবারও তিনি কেন এই সেনাবাহিনীর এই পদে তাকে চাকরি দিলেন, এমনকি তিনি সেনাবাহিনীর প্রধানও হবেন, কেন দিলেন, অবশ্যই একটা রহস্য আছে। আজ এই রহস্যটাই উদ্ঘাটন করব। ব্রেকিং নিউজ, বাংলাদেশ সেনাবাহিনী এখন থেকে নিজস্ব অস্ত্র তৈরি করবে। চট্টগ্রামে সমস্ত কারখানা তৈরি করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী 55 একর জমি পেয়েছে। আমরাও সামরিক সেনাবাহিনীর নিকট অনুরোধ জানাই, আপনারা একটা অ্যাকাউন্ট খুলুন, সেটাকে পাবলিকলি করে দেন। আমরা প্রয়োজনে না কি হলেও আপনাদের সেই অ্যাকাউন্টে টাকা জমা দিব। প্রিয় দর্শক, আমরা যে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে ভারতের দালাল বলেছিলাম, রয়ের এজেন্ট বলেছিলাম, সেই স্বরাষ্ট্রমন্ত্রী এখন আওয়ামী লীগের বিরুদ্ধে এমন কিছু কথা বলেছেন এবং এমন কিছু পদক্ষেপ নিয়েছেন যেগুলো জানার পর আপনারা বুঝতে পারবেন যে না, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই মুহূর্তে ভারতের পাতা ফাঁদে ভারতকে ফেলে দিয়ে তিনি সেখান থেকে উঠে এসেছেন। প্রিয় দর্শক, আপনারা যারা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে মনে করেছিলেন যে তিনি আসলে ভারতের পারপাসই সবসময় সার্ভ করবে, তারা এখন কি মনে করছেন? বর্তমান সময়ে জনাব সালাউদ্দিন আহমেদ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন এবং তিনি সাক্ষাৎকারে বলেছেন যে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব বাংলাদেশে নেই এবং তাদের জন্ম ঢাকাতে হলেও তাদের কবর দিল্লিতে হয়ে গেছে। প্রিয় দর্শক, তার এই মন্তব্যগুলোর কারণে এখন আপনি কি মনে করছেন? তিনি কি শুরুতে ভারতের হয়ে কাজ করলেও এখন তিনি বাংলাদেশের হয়ে কাজ করার চেষ্টা করছে এবং ভারতের সাথে বিশ্বাসঘাতকতা করেছে? দর্শক, আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এরই সাথে সাথে ভিডিও শুরুতে আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই, একটা মৃত্যু সংবাদ। চরমুনাইর পীর সাহেব মারা গেছে, হেফাজতের আমির মারা গেছে, জমিয়তের যেই উবাদুল্লাহ ফারুক সেও মারা গেছে, এবং কওমির বেশিরভাগ আলেম উলামা মারা গেছে। তারপরে খেলাফত মজলিসের আমির মারা গেছে। কেন মারা গেছে বললাম, একটা কথা, আমার ভিডিওটা শুনেন। ভিডিওটা শুনলে বলবেন আমি সত্য বলছি কি না মিথ্যা বলছি। কথাটা শুনেন। এই যে নাস্তিক ফারজানা, শান্তা ফারজানা, এরপরে শাওন, মাহি, চৈতালি, এদের বিরুদ্ধে উলামায়ে কেরাম যে কাজ করার কথা ছিল সেই কাজটা করলো একটা জেনারেল শিক্ষিত মানুষ, একজন যুবক তাদের বিরুদ্ধে মামলা করলো, কিন্তু উলামায়ে কেরাম তার বিরুদ্ধে মামলা করার প্রয়োজন ছিল। তারা মামলা করে নাই, তারা করেছে যত অকর্ম, কুকর্ম, ইসলামের বিরুদ্ধে। আমি মনে করি তারাই বেশি ষড়যন্ত্র করতেছে। আজকে তারা দলে 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 বিভক্ত, সবাই চায় প্রধানমন্ত্রী হইতো। এই জমিয়তের উবায়দুল্লাহ ফারুক একটা নষ্ট লোক, সেই নষ্ট লোকটাই সমস্ত কিছুর উৎপত্তি, এবং তাকে শাস্তি দিয়ে সেটার নিষ্পত্তি করতে হবে। বাংলার জনগণকে আইন হাতে তুলে নিতে হবে। কারণ উবায়দুল্লাহ ফারুককে যদি উবায়দুল্লাহ ফারুক উসামা বিন লাদেনের বংশধর, উবায়দুল্লাহ ফারুক জঙ্গি সংগঠনের গডফাদার, জমিয়তের উবায়দুল্লাহ ফারুক হলো আল কায়দা IS-এর প্রধান কার্যনির্বাহী কমিটির সদস্য। আমার কথা যদি ভুল হয় তদন্ত করে দেখবেন, সে বাংলাদেশের বর্তমান নাস্তিকের সমান। এ দলগুলাকে বিভক্ত করতে 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 জমিয়ত নামে ছোট্ট একটা আঞ্চলিক সংগঠনের নেতা, অথচ বিশাল তার প্রভাব। সে প্রভাব দেখাইতে চায়, কিন্তু আসলে এমন একটা নর্দমা, এমন একটা কীট, এমন একটা জীবাণু। সে এই যে বড় বড় কথা বলে জামাতের বিরুদ্ধে, খেলাফতের বিরুদ্ধে, হেফাজতের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে, কিন্তু তার মুখে সাহস নাই নাস্তিকের বিরুদ্ধে একটা মামলা করত। এই
শান্তা ফারজানা ইসলামকে ধ্বংস করার জন্য রাজপথে শাহবাগে প্রতিদিন ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কথা বলে এই উবায়দুল্লাহ ফারুক জমিয়তের একটা কীট, একটা বাংলাদেশের জীবাণু নষ্ট লোকটা, একটা পতিতালয়ের সর্দার, সেই উবায়দুল্লাহ ফারুক একটা কথা বলে না। আজকে কথা বলছেন কারা? সাধারণ মানুষ। উলামায়ে কেরামের লজ্জা হওয়া দরকার। উলামায়ে কেরামের, আজকের বাংলাদেশের উলামায়ে কেরামেকে আমি ধিক্কার জানাই। তোমাদের বেঁচে থাকার অধিকার নাই। তোমরা পাকিস্তানে চলে যাও, তোমরা অন্য রাষ্ট্রে চলে যাও, বাংলাদেশে তোমাদের টাকার দরকার নাই। জনগণের টাকা পকেটে এনে পাজারু ভালো কোটি কোটি টাকার দামের গাড়ি চড়বা, বাড়ি বানাইবা, আলিশান বাড়ি, আর ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা। এই বাংলাদেশে, নতুন বাংলাদেশে, এই 24-এর বাংলাদেশে তা হতে দেবে না তোমাদেরকে। তারা জামাতের কাপড় খুলতে চায়, তারা হেফাজতের কাপড় খুলতে চায়, তারা ইসলামের কাপড় খুলতে চায়। তারা হেফাজতের কাপড় খুলতে চায় না, তারা মামুনুল হকের কাপড় খুলতে চায় না, তারা জামাতের কাপড় খুলতে চায় না, তারা বাংলাদেশে কালেমার কাপড় খুলতে চায়, তারা বাংলাদেশে ইসলামের কাপড় খুলতে চায়, তারা বাংলাদেশকে ইহুদিবাদের এজেন্ট বানাতে চায় এই উবায়দুল্লাহ ফারুকের বংশধরেরা। ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আজিম তিনি আবারও সেনাবাহিনীতে চাকরি পেলেন। জনাব তারেক রহমান সাহেব তাকে এত বড় পদমর্যাদা দিয়ে কেন আবার সেই সেনাবাহিনীতে চাকরি দিলেন, আর এর রহস্য কি, এটাই আজকে বলবো। রহস্যটা অবশ্যই আছে, কারণ জামাত ইসলাম হচ্ছে বিএনপির এখন বিরোধী দল। তো আব্দুল্লাহিল আজিম হচ্ছে অধ্যাপক গোলাম আজম, জামায়াত ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের ছেলে। তাহলে তাকে আবারও তিনি কেন এই সেনাবাহিনীর এই পদে তাকে চাকরি দিলেন, এমনকি তিনি সেনাবাহিনীর প্রধানও হবেন, কেন দিলেন? অবশ্যই একটা রহস্য আছে, আজ এই রহস্যটাই উদ্ঘাটন করব। আব্দুল্লাহিল আজিম তাকে ফ্যাসিস্ট অবৈধভাবে চাকরিচ্যুত করেছে, কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে তাকে চাকরি থেকে বাদ দিয়েছে। আর তারেক রহমান সাহেব ক্ষমতায় এসে আবার তাকে সেই চাকরিতে বহাল রাখলেন, এমনকি তাকে অতীতের যে বেতন ভাতা তিনি পেত সেই বেতন ভাতা সহ পরিশোধ করলেন, এমনকি সেই তার শপথে আবারও চাকরি সে পেল। এর মূল কারণ হচ্ছে বেগম খালেদা জিয়া যখন 2001 সালে সরকার গঠন করেন, 4 বছর তার ক্ষমতা চলার পরই যখনই এই ক্ষমতার পালাবদলের হাওয়া বইতে শুরু করলো, 4 বছর পরই নির্বাচন, 1 বছর পরই নির্বাচন, তখন এই আব্দুল্লাহিল আজিম তিনি ছিলেন এই যে বাংলাদেশের যে সংবিধান বা গঠনতন্ত্র অনুসারী সেনাবাহিনীর যে নিয়ম নীতি অনুসারে আব্দুল্লাহিল আজিম সেনাবাহিনীর প্রধান হওয়ার কথা, কিন্তু তাকে সেনাবাহিনীর প্রধান বানানো হচ্ছিল না। তখন বিএনপির কিছু নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়াকে কান ফোড়া দিয়েছিল যে তিনি হচ্ছেন অধ্যাপক গোলাম আজমের ছেলে, আর অধ্যাপক গোলাম আজম জামাত ইসলামের সাবেক আমির, তাকে যদি সেনাবাহিনীর প্রধান বানানো হয় তাহলে তিনি জামাতের পক্ষেই কাজ করবেন, এমন কিছু কান ফোড়া দিয়েছিলেন বেগম খালেদা জিয়ার। তখন বেগম খালেদা জিয়া তাকে সেনাবাহিনীর প্রধান না বানিয়ে আরো 2-3 জনকে টক্কি মইনুল আহমদকে ক্ষমতায় এই সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেয়। আর এই নিয়োগ দেওয়ার কারণেই বিএনপির উপরে অমাবিশ্বার রাত নেমে আসলো। কি পরিস্থিতি হয়েছে, বেগম খালেদা জিয়ার মেরুদণ্ড ভেঙেছিল তারেক রহমান সাহেবের, তার আজ সেই কথাগুলি মনে পড়েছে। যদি নিয়ম মাফিক সেনাপ্রধান হতো তাহলে এই অধ্যাপক গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আজিমি সেনাবাহিনীর প্রধান হতেন, কিন্তু তারা নিয়মের তোয়াক্কা না করে অধ্যাপক গোলাম আজমের ছেলে হওয়ার কারণে তাকে বাদ দিয়ে আরো 2-3 জনকে টক্কি মইনুল আহমদকে ক্ষমতা সেনাবাহিনীর প্রধান বানায়। আর সেই কারণে বিএনপির কি পরিণতি হয়েছিল, গোটা জাতির, শুধু বিএনপির নয়, শুধু বিএনপির যে সমস্যা হয়েছে তা নয়, 17 বছর গোটা জাতির যে দুরবস্থা দুর্গতি হয়েছিল, শুধু বিএনপির কিছু নেতৃবৃন্দুর বেগম খালেদা জিয়াকে কান ফোড়া দেওয়ার কারণেই হয়েছিল এই ঘটনাটা। সেজন্য আজ হয়তোবা তারেক রহমান সাহেবের সেই কথাগুলি মনে পড়েছে, সেজন্য অধ্যাপক গোলাম আজমের ছেলেকেই তিনি সেনাবাহিনীর মধ্যে তার শপথে বহাল রাখলেন, এমনকি ভবিষ্যতে তিনি পরবর্তী সেনাপ্রধান হবেন ইনশাআল্লাহ। ভয়ঙ্কর মহাজালের শিকার হয়েছে খোদ ভারত। ড্রাগন যখন শিকার করে তখন সে কোনো শব্দ করে না বন্ধুরা, সে একদম শেষ মুহূর্তের সবলটা মারে। সফর প্রায় শেষ, ঠিক সেই দিনই প্রধানমন্ত্রী দেশের উদ্দেশ্যে যেদিন প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই বেইজিংয়ের গেট হল থেকে
একটা ঘোষণা ভেসে এলো, যা আক্ষরিক অর্থেই পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে একটা পারমাণবিক বোমার মতো ফাটলো। ঘোষণাটা কি ছিল? মিয়ানমারকে যুক্ত করে মিয়ানমারের ভিতর দিয়ে চীন বাংলাদেশ বাণিজ্য এবং ইকোনমিক করিডর চালু করা হবে। মুহূর্তের মধ্যেই পুরো বিশ্বের কূটনৈতিক মহল বুঝে গেল এটি কোনো সাধারণ রাস্তাঘাট বানানোর সহজ প্রজেক্ট নয়, এটি একটা বিশাল গেম চেঞ্জার। অনেকের মনে হতে পারে একটা কানেক্টিভিটি বা রাস্তা দিয়ে এমন কি হবে বা কি সম্ভব। না ভাই, এটা এই কানেক্টিভিটির আসল মানে বুঝতে সাউথ ব্লকের কর্তাদের রাতের ঘুম হারাম হতে বাধ্য হয়ে গেছে, বুঝছেন? এই করিডোর মানে হলো টোটাল মিয়ানমার হয়ে সোজা চীন, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া এবং ভিয়েতনামের এক বিশাল বাণিজ্যের দুয়ার বাংলাদেশের জন্য চিরতরে খুলে যাওয়া। আলহামদুলিল্লাহ। বাংলাদেশ এতদিন ভারতের পেটের ভেতর একরকম আবরুদ্ধ ছিল। আমাদের স্থলপথে অন্য কোনো দেশের সাথে সরাসরি বাণিজ্যের সুযোগ ছিল না বললেই চলে। কিন্তু আজ মিয়ানমারকে ব্যবহার করে চীনের সাথে যে সরাসরি পথ তৈরি হতে যাচ্ছে, তা বাংলাদেশের অর্থনীতিকে এক লাফে আসিয়ান বা পূর্ব এশিয়ার বিশাল হাইওয়ের সাথে যুক্ত করে দিল। এই করিডোরের সবচেয়ে বিস্ময়কর আর মাস্টার মাইন্ড দিক কোনটা জানেন কি? একটু বলি। সেটা হলো রোহিঙ্গা সংকট সমাধান। গত 7-8 বছর ধরে রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশের গলার কাটা হয়ে আছে। আমরা সারা বিশ্বের দ্বারে দ্বারে ঘুরেছি, জাতিসংঘের কত কথা বলেছি, কিন্তু কোনো লাভ হয়নি। কারণ মিয়ানমারের জান্তা সরকার কারোর কথাই শোনে না। কিন্তু মিয়ানমার আসলে কার কথা শোনে? মিয়ানমারের জান্তা থেকে শুরু করে আরাকান আর্মি, সবাই রিমোট কন্ট্রোল কিন্তু বেইজিংয়ের হাতে। যখন মিয়ানমার এই ইকোনমিক করিডোরের সাথে যুক্ত হয়ে যাবে, যখন তাদের নিজেদের ভূখণ্ডের উপর দিয়ে চীনের $1 ট্রিলিয়ন বাণিজ্য প্রবাহিত হবে, তখন মিয়ানমারকে শান্ত রাখা চীনের জন্য একটা ভূরাজনৈতিক বাধ্যবাধকতা হয়ে দাঁড়াবে। চীন খুব ভালো করেই জানে রোহিঙ্গা সমস্যা জিয়ে রেখে এই মেগা করিডর সফল করা কোনো দিনের সম্ভব না। তাই এই করিডর চুক্তির মাধ্যমে বাংলাদেশ আসলে এক ঢিলে 3টা পাখি মারল। চীনের সাথে সরাসরি বাণিজ্যের পথ তৈরি হলো, ভারতের স্থল বাণিজ্যের উপর থেকে একক নির্ভরতা চিরতরে শেষ হলো, আর রোহিঙ্গার সমস্যার সমাধানের গ্যারান্টিটাও সরাসরি চীনের ঘাড়ে চাপিয়ে দেওয়া গেল। মাশাআল্লাহ, কি মাস্টার স্ট্রোক! এই করিডর কিন্তু শুধু অর্থনৈতিক নয়, এর সাথে জড়িয়ে আছে চরম সামরিক নিরাপত্তা। যখন চীনের পণ্য আর বিশাল বিনিয়োগ এই করিডর দিয়ে বাংলাদেশের মংলা বা চট্টগ্রাম সমুদ্র বন্দরে পৌঁছাবে, তখন এই পুরো রুটের নিরাপত্তা নিশ্চিত করা চীনের জন্য এক পরম দায়িত্ব হয়ে দাঁড়াবে বন্ধুরা। অর্থাৎ এই রুটের 2 প্রান্ত চীন এবং বাংলাদেশ দুজনেই একটা অলিখিত সামরিক ও কৌশলগত সুরক্ষার ছাদ উপভোগ করবে। আর এই পুরো স্থল যোগাযোগ যদি চীনের লজিস্টিক চেইনের সাথে কানেক্টেড হয়ে যায়, তবে ভারতের অবস্থা কি হবে একটু বুঝে দেখেন। ভারতের ভিতরে এখন রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে বন্ধুরা। তারা ভাবছিল হয়তো তিস্তা বা সরাসরি কোনো সামরিক চুক্তি নিয়ে আলোচনা হবে। তারা আমেরিকা আর পশ্চিমাদের সাথে মিলে ওগুলো আটকানোর সব প্রস্তুতিও ভারত নিয়ে রাখছিল। কিন্তু ঢাকা আর বেইজিং অত্যন্ত সুকৌশলে এই বিতর্কিত ইস্যুগুলোকে আপাতত সাইড লাইনে রেখে এমন একটা অর্থনৈতিক করিডর সামনে নিয়ে এলো, যেখানে কারোর আপত্তি করার কোনো মানেই রইবে না, পারবেই না, সুযোগই নেই। কিন্তু এই ইম্প্যাক্ট যে কোনো সামরিক চুক্তির চেয়েও কয়েক হাজার গুণ বেশি শক্তিশালী বন্ধুরা। বাংলাদেশ কেন এই বিকল্প রাস্তার জন্য মরিয়া ছিল সেটা বুঝতে হলে আমাদের একটু পিছনে তাকাতে হবে। চলেন একটু বুঝে দেখি। ভারত গত কয়েক মাস ধরে বলতে গেলে বাংলাদেশকে আক্ষরিক অর্থেই চেপে ধরে রেখেছিল। বর্ডারে পুশিনের মতো ঘটনাগুলো ঘটাচ্ছিল। একটা স্বাধীন রাষ্ট্রকে চারদিক থেকে চেপে ধরে শ্বাসরোধ করার এই যে তাদের চেষ্টা, তা থেকে বাঁচতে বাংলাদেশের একটা বিকল্প লাইফ লাইন খুব দরকার ছিল। আমাদের এমন একটা ভিন্ন রুট দরকার ছিল যেখানে সহজে বাণিজ্য করা যায়। আর ঠিক সেই জায়গায় ভারতের শূন্যস্থান পূরণ করতে সামনে চলে এলো আমাদের বন্ধু চীন। 5ই আগস্টের ঐতিহাসিক রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের ভূরাজনৈতিক দাবার বোর্ডে সম্পূর্ণ ওলটপালট হয়ে গেছে। এখন আমাদের তরফ থেকেও একটা স্বাধীন আর মেরুদণ্ড সোজা রাখার অবস্থান তৈরি করা হয়েছে আর কি, করতে হবে। তাছাড়া কতদিন এইভাবে চলবো? এতদিন ভারতের সাথে বাণিজ্যিক ভারসাম্য ছিল পুরোপুরি একতরফা, ঘাটতি ছিল আকাশচুম্বী। বাংলাদেশ যখন কিছু রপ্তানি করতে চেয়েছে, ভারত হাজারো অসংখ্য বাধা তৈরি করেছে। ফলে এই রুদ্ধদ্বার পথটা এক ধাক্কায় খুলে দিয়ে চীন আসলে ভারতকে চরমভাবে ধরাশায়ী করেছে। তারেক রহমান হয়তো কোনো সামরিক চুক্তির কাগজ হাতে ঝুলিয়ে আনেননি, কিন্তু তিনি এমন একটি করিডোরের নীল নকশা নিয়ে ফিরেছেন যা ভারতের পুরো অ্যাক্ট ইস্ট পলিসি
আর শিলিগুড়ি করিডোরের অহংকারকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। দাবার বোর্ডে ভারত হয়তো ভেবেছিল তারা ভিসার ললিপপ দেখিয়ে ঢাকাকে বশ করে ফেলেছে, কিন্তু ঢাকা সেই ললিপপ পকেটে পুরো সোজা ড্রাগনের গোড়ায় গিয়ে এমন একটা চাল দিয়ে এসেছে যা পুরো দৃশ্যপটকে একদম বদলে দিয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে সাউথ ব্লককে এই চরম পরাজয় নীরবে হজম করবে, নাকি পর্দার আড়ালে নতুন কোনো ষড়যন্ত্রের জাল বুনবে? আপনাদের কি মনে হয় এই নতুন অর্থনৈতিক করিডোর কি বাংলাদেশের ভাগ্য চিরতরে বদলে দিবে, নাকি পরাশক্তিদের এই লড়াই আরো তীব্র হবে? দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানে, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।